স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। দুর্নীতি দমন কমিশনকে নখদন্তহীন বাঘ আখ্যা দিয়ে 4 বছর আগে চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন গোলাম রহমান। বিদায় বেলায় প্রায় একই রকম নৈরাশ্যের বাণী শুনিয়ে গেলেন তিনি। এদিকে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি ষড়যন্ত্র মামলায় সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের নাম না রাখায় বিশ্বব্যাংকের কাছেও প্রশ্নবিদ্ধ এক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দুদক। সব মিলিয়ে দেশ থেকে দুর্নীতি দমনের কাজে এখনো নিজেকে প্রমাণ করতে পারেনি দুদক। দুদকের ভূত ও ভবিষ্যৎই তাই আজকের আমাদের আলোচনার বিষয়। আজ আমাদের স্টুডিওতে আছেন দৈনিক আমাদের অর্থনীতি সম্পাদক জনাব নাইমুল ইসলাম খান, আছেন দুর্নীতি দমন কমিশনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট আনিসুল হক এবং বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। স্বাগত আপনাদের। এছাড়া আমাদের সাথে সরাসরি যোগ দিবেন দুদক চেয়ারম্যান ডক্টর গোলাম রহমান। জনাব গোলাম রহমান, আপনাকে স্বাগত। জনাব গোলাম রহমান, আপনার কাছে জানতে চাইবো যে আপনি পদ্মা সেতু ষড়যন্ত্র মামলায় সরকার দুদককে প্রভাবিত করেছে এরকম একটি অভিযোগ বিরোধী দল থেকে আমরা শুনছি। আমি এই অভিযোগটির সঙ্গে যুক্ত করতে চাই যে আমরা যে 7 জনকে দেখতে পাচ্ছি যে এই যে এফআইআর এ যে 7 জনের নাম আসছে, 8ম জন হিসাবে যার নাম আসা উচিত ছিল বলে ওরা মনে করছেন তার নাম নেই। কিন্তু আমরা এজাহারের মধ্যে কিন্তু আমরা দেখি যে কারণে এই 7 জনের নাম এসেছে সে একই কারণে এই 8ম জন বা সৈয়দ আবুল হাসানের নাম আসতে পারতো। কারণ তারা, আমি চট করে বলে যাই যে এই 5 মাসের মধ্যে 18/1/2010 থেকে 23/6/2010 পর্যন্ত 4টি কমিটি করেছে, যে কমিটি করা তাদের উচিত হয়নি। তারা আরেকটি কমিটি করেছে, জনাব মোশাররফ হোসেন ভূঁইয়া একতরফাভাবে কাউকে রাজি না করতে পেরে 4/11/2010 তারিখ আরেকটি কমিটি করেছে। এবং সর্বোপরি এজাহারের মধ্যে এটাও লেখা হয়েছে, অনুসন্ধানকালে দেখা গিয়েছে দরপত্র প্রক্রিয়াকরণে বিভিন্ন পর্যায়ে তদানীন্তন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, এসএনসি, লাভালিন এবং অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাক্ষাৎকার প্রদান করেছেন, যার পরিপ্রেক্ষিতে 29/5/2011 তারিখে এই বৈঠকটি হয়েছে। তারপর 19/6/2011 তারিখে যথাযথভাবে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া সত্ত্বেও এসএনসি, লাভালিনের পক্ষে কার্যাদেশ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এই যদি হয় তাহলে এজাহার থেকে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে বাদ দেওয়ার কারণটা কি, জনাব গোলাম রহমান? দুর্নীতি যে একটা ষড়যন্ত্র হয়েছে তাতে কোনো সন্দেহ নাই। একটি দুষ্ট কানাডিয়ান কোম্পানি বাংলাদেশের কিছু কর্মকর্তাদেরকে লোভ লালসায় প্রভাবিত করার চেষ্টা করেছে এবং সম্ভবত আমাদের কোনো কর্মকর্তা এতে তাদের সেই ফাঁদে পা দিয়েছে। এখন আমাদের যে প্রাথমিক অনুসন্ধান, যার ভিত্তিতে এফআইআর করা হয়েছে, তাতে যে তথ্য উপাত্ত সাক্ষী গ্রহণ করা হয়েছে, যে কয়েকজনের ব্যাপারে আমরা সুনিশ্চিত হতে পেরেছি তাদেরকেই এজাহারভুক্ত আসামি করা হয়েছে। আর জনাব সৈয়দ আবুল হোসেন সে সময় যিনি কমিউনিকেশন মিনিস্টার ছিলেন, তিনি যে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন তা সাক্ষ্য প্রমাণ অথবা তথ্য উপাত্তে প্রতিষ্ঠিত সে সময় হয়নি, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ছিল। কেবলমাত্র অভিযোগের ভিত্তিতে কাউকে আসামি করা যথাযথ হবে বলে আমরা মনে করিনি। জনাব গোলাম রহমান, আমি শুধু একাডেমিক ইন্টারেস্টে জানতে চাই, যে 7 জনের বিরুদ্ধে আপনি এজাহার দুদক থেকে দেওয়া হয়েছে, সেই 7 জনের মধ্যে যারা সরকারি কর্মকর্তা আছেন, আমি যদি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়াকে উদাহরণ হিসেবে নেই, তার বিরুদ্ধে কি অভিযোগ যথাযথভাবে প্রমাণিত, প্রমাণ সাপেক্ষভাবেই তাকে এজাহারভুক্ত করা হয়েছে? তারা মানে জনাব মোশাররফ হোসেন এই ষড়যন্ত্রের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তা আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, এবং সেটা যোগাযোগ মন্ত্রীর অজ্ঞাতে।
যোগাযোগ মন্ত্রীর অজ্ঞাতে হতে পারে, আর যোগাযোগ মন্ত্রীর সংশ্লিষ্টতা আছে কিনা তা আমরা তদন্ত পর্যায়ে গভীরভাবে পরীক্ষা করব। জনাব গোলাম রহমান, যদি জনাব গোলাম রহমান তার অথবা অন্য কারো জি জি বলেন, জি বলেন। সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনাব গোলাম রহমান, আপনাকে ধন্যবাদ। জনাব আনিসুল হক, আপনার কাছে একটি বিষয় একটু শুনে নিই। আজকে জনাব গোলাম রহমান যে সাংবাদিকদের সাথে যে মত বিনিময় করেছেন, সেখানে এক পর্যায়ে বলেছেন যে আমরা মানে নখদন্তহীন বাঘের পর্যায়ে রয়ে গেছে এই কারণে, কারণ এই 4 বছরে একজন উল্লেখযোগ্য ব্যক্তিরও দুর্নীতির কারণে শাস্তি হয়নি। আইনজীবীদের জন্য আমরা কোটি কোটি টাকা বছরে খরচ করছি, কিন্তু কোনো একটি এরকম দেখিনি যে কারো শাস্তি হয়েছে। আপনি দুদকের একজন আইনজীবী, আপনি যদি একটু বলেন যে কোটি কোটি টাকা আইনজীবীদের কারণে খরচ হচ্ছে কিন্তু শাস্তি হচ্ছে না কোনো দুর্নীতি। ব্যাপারটা হচ্ছে যে এই কথাটা উনি যে বলেছেন এই 4 বছরে হয় নাই, তা আমি শুধু মানে উনি হয়তো ভুলে গেছিলেন এটা বলতে আর কি। ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু লোকের শাস্তি শুধু হয় নাই। আমি একটা উদাহরণ দেই যে কিছুদিন আগে পর্যন্ত মানি লন্ডারিং অ্যাক্ট এর আন্ডারে যে প্রথম শাস্তিটা হয় সেটা কিন্তু এই দেশে হয়েছিল, এবং সেই মামলাটা কিন্তু অ্যান্টি করাপশন কমিশনের প্রসিকিউশন এর কারণে এই মামলা হয়েছিল, এবং এই মামলায় 6 বছর, 2 জনের 6 বছর সাজা হয়েছে। আমি না হয় আসামিদের নাম নাই বা নিলাম, উনি একজনের কথা বলেছেন যে একজন মাত্র, 2 জন আসামির সাজা হয়েছে, এবং যেই টাকাটা আপনার লন্ডার করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল সেই টাকাটা কিন্তু আবার বাংলাদেশের সিঙ্গাপুরের গভর্নমেন্ট ফেরত দিয়েছে। তো এতেই প্রমাণ হয় যে ইয়ে হয়েছে কি না, দুর্নীতি দমন কমিশন কিছু করতে পেরেছে কিনা। আর দেখেন, দুর্নীতি দমন কমিশনের ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু কিছু কিছু প্রচলিত আইনে বিচার করতে হয়, স্পেশাল জাজ কোর্টে হয়, ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের আন্ডারে হয়, কিন্তু সাক্ষ্য আইন, এভিডেন্স অ্যাক্ট যেটাকে বলে, সেটা কিন্তু অর্ডিনারি ক্রিমিনাল কেসে যেরকম আমাদের এখানেও সেরকম। তো কথা হচ্ছে সেইটা প্রত্যেকটা ধাপে ধাপে। আমি শুধু একটা মামলার কথা বলবো, এখন ট্রায়াল চলছে, অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্টের আন্ডারেই ট্রায়াল চলছে। আপনি বিশ্বাস করবেন, প্রত্যেকটা ধাপে ধাপে তারা হাইকোর্টে এসছে, এবং হাইকোর্টে তারা হেরে যাওয়ার পরে অ্যাপেলেট ডিভিশনে গেছে, আপিল বিভাগে হেরে যাওয়ার পরে তারপরে আবার বিচার কার্যে ফিরে গেছে। তো এইগুলি করতে প্রত্যেকটা সময় কিন্তু সময় কালক্ষেপণ হয়। এই কথাটা হচ্ছে যে এখন এটা কি বন্ধ করা যায়? এটা আসামির রাইট, এটা বন্ধ করা যায় না। দিস ইজ টেস্টেড। আমরা মনে করি যে এই রকম ভাবে যদি আইনটাকে টেস্ট করা হয়, তাহলে পরে রায় যখন হবে, যদি তার এই অভিযোগ প্রমাণিত হয় এবং তার যদি কনভিকশন এবং সেন্টেন্স হয়, সেটা অনেক শক্ত হবে। ডক্টর শাহদিন মালিক, দুদকের 4 বছর, যদি আমি জনাব গোলাম রহমান যে 4 বছর দুদককে ইয়ে করেছেন সেটাকে একটা মূল্যায়ন করতে বলি, এবং বিশেষ করে পদ্মা সেতুতে যেটা পার্সপেক্টিভে আজকে বিশ্ব ব্যাংকের ফাইনাল রিপোর্টও আমাদের হাতে আছে, যারা অসম্পূর্ণ বলেছে দুদকের, আপনি যদি একটু বিবেচনা করতেন দুদককে রাজনৈতিকভাবে সরকার রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করেছে কিনা। মানে আমি একদম পুঙ্খানুপুঙ্খরূপে জানি না, মানে আজকে ওই এসএসসির ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করেছিলাম সকাল থেকে বেশ কয়েকবার সহকর্মীদের, যে মানে কিছু তথ্য দেওয়ার জন্য। ওয়েবসাইট অ্যাপারেন্টলি হয়তো কাজ করে, আজকে কাজ করে নাই, আমার দুর্ভাগ্য যে ঢুকতে পারিনি। তো আমার ধারণা মোটামুটি কম বেশি ওখানে 1200 কর্মকর্তা কর্মচারীর প্রতিষ্ঠান, কম বেশি, তাই তো? 1000-এর উপর কর্মকর্তা আছে। হ্যাঁ, মানে আমি যদি জানি কম বেশি 1200 কর্মকর্তা কর্মচারী একটা বিরাট 300 তদন্তকারী কর্মকর্তা আছেন। তো 1200 কর্মকর্তা কর্মচারীর প্রতিষ্ঠান গত 4 বছরে 42টা মামলায় অভিযুক্তরা দোষী সাব্যস্ত হয়েছে। এটা হলো ওভারঅল গত 4 বছরের হিসাব। একটু হয়তো 2-4 42টা হয় 45 হতে পারে, মোটামুটি আমার হিসাবে 40টার মতো মামলায়, এই অ্যান্টি করাপশন মামলায়, দুর্নীতির মামলায় অভিযুক্ত দোষ প্রমাণিত হয়েছে। 1200 লোকে মিলে প্রতি বছর 10টা সাকসেসফুল মামলা প্রসিকিউশন করছে। এর থেকে আমরা এখন নির্বাচন কমিশন একটা দিলাম, অনেক লোকজন নিয়ে কি হয়েছে, নির্বাচন কমিশন প্রতি 10 বছরে 5টা ইউনিয়ন পরিষদের নির্বাচন করে। মানে এই ক্রাইটেরিয়া মাপকাঠি যদি ধরি,
তাহলে তো এটা ইয়ে করবো না, কিন্তু আমি যেটা হিসাব দেখছি অনেক অনেক অসুবিধা আছে, নিশ্চয় অনেক অসুবিধা আছে, আইনের জটিলতা আছে, যারা হয়তো অভিযুক্ত তারা অনেক মানে অনেক টাকা পয়সা আছে, অনেক আছে, কিন্তু ইফ ইউ জাজ বাই দ্য রেজাল্ট। আর তার আগে বোধহয় যে তার আগের সুলতান হোসেন চৌধুরী সাহেব যখন চেয়ারম্যান ছিলেন 2004 থেকে 2008 বা 2007, হ্যাঁ 7, ওই সময় আমি নিশ্চিত যে আরো কম হয়েছিল, একটা হয়নি, হ্যাঁ। তো ওই তুলনায় হয়তো বছরে 10টা ইজ, বাট আমি এটা মানে আমি বলবো যে ওই বিচারে যেটা এটা 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 আমি যেটা বললাম ব্যাপারটা হচ্ছে যে আই এম নট ইন্টারাপ্টিং হিম, না না হ্যাঁ ঠিক আছে ভালো। ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন মামলার সাথে এই যে ইলেকশন কমিশনের তুলনাটা, আমি উইথ অল ডিউ রেসপেক্ট টু স্বাধীন ভাই, আমার কথা হচ্ছে যে দেখেন মামলা করতে গেলেই এই আইনের যে ফাঁক ফোকর, সেই ফাঁক, এটা তো স্ট্রিট জাস্টিস না, এটা সাউদি আরেবিয়ান টাইপ অফ ট্রায়াল না। এইখানে আমরা একটা সভ্য দেশের ট্রায়াল হয়, এই ট্রায়ালে আপনার জজ সাহেব আমার দিকে ঠিক মতো তাকায় নাই, এটা একটা ট্রান্সফার পিটিশন করতে হবে, করে দিলাম ট্রান্সফার পিটিশন, জজ সাহেব রিজেক্ট করে দিলেন, না এই কারণে তো ট্রান্সফার মামলা এখান থেকে বদলি করা যাবে না, তখন এটা নিয়ে হাইকোর্টে যাওয়া হলো, হাইকোর্ট বললো না এটা তো, তখন হাইকোর্ট থেকে এটা নিয়ে অ্যাপিলেট ডিভিশনে যাওয়া হলো। এই যে প্রত্যেকটা ধাপ কিন্তু কমপক্ষে 30 দিনের একটা ধাপ। এবং আপনি বলছেন যে এটা আসামির অধিকার, হ্যাঁ, আসামির অধিকার, আসামির অধিকার, এটা এটা বন্ধ আসামির করা অধিকার। যাবে। এবং এবং কিন্তু- প্রত্যেকটা মামলায়, কিন্তু আনিস ভাই, না না, প্রত্যেকটা মামলায় প্রত্যেকটা আসামি এই সব স্থূল কারণে হাইকোর্টে যাচ্ছে। কিন্তু আনিস ভাই, আমি একটু যদি জানতে চান যে দুদককে কি আসলে, মানে আপনি যদি অল্প ইয়েতে জবাব দেন, যে দুদককে কি আসলে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে এই সরকার? আমার জ্ঞান তো না। আমি এই প্রশ্ন ডক্টর সাদিক মালিক আপনাকেও করেছিলাম যে আপনি- হ্যাঁ স্যার আমি হ্যাঁ বলে গেছি। আমরা যদি মানে এই গত 4-5 বছরে বা ইভেন তার আগের ইয়েতে রাজনৈতিক প্রভাবশালী কোনো ব্যক্তির বিরুদ্ধে কি কোনো অভিযোগ এসছে, উত্তর আমার জানা মতে না। তো তার মানে নিশ্চয়ই আপনি রাজনৈতিকভাবে যদি প্রভাবশালী হতেন, তাহলে যদি প্রভাবশালী হন, তাহলে দুদক আপনাকে কিছু বলে না। কারণ আমাদের রাজনীতিবিদরা তো মানে দুদকের আওতায় পড়ার মতো কাজ কেউ কখনো করছেন না, সেটা তো হয় না। কিন্তু ওটা আমি এটা অন্য কথা, এটা আদালতে অবমাননা হবে না আমি আশা করি। এই কদিন আগে একদম লিটার সত্যি করে না, সপ্তাহ 2 কি আড়াই আগে একটা আমি ওইভাবে বলি যে দ্বিতীয় বিশ্বের একটা দেশের সহকারী প্রধান বিচারপতি, উনি আমাকে হঠাৎ একটা সেমিনারে দেখা হলো, উনি আমাকে জিজ্ঞেস করলো, কথাটাই বার্তা নাই, যে স্বাধীন সাহেব আপনাদের দেশে আর মানে জেলে কোনো বিচারক দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত হয়ে আছে কিনা। তো আমি হঠাৎ না, আমি তো যতদূর জানি না। একজনও নাই, আমি বললি না কখনো, আমার তো মনে পড়ছে না। ও বুঝছি, তার মানে আপনাদের দেশে কোনো বিচারক দুর্নীতি করে না। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। না ভাই, আপনি কি মনে করেন যে এই সার্বিক আলোচনা, কিন্তু আমি ওই প্রশ্নেই আপনার কাছে আবার আসতে চাই। আমার যেটা মনে হয় যে ফ্রুটফুল আলোচনা, যে এই যে আমাদের গোলাম রহমান সাহেব এখন বিদায় নিচ্ছেন, ওনাকে এই কেন দুদক কার্যকর হলো না, এইগুলি বিব্রতকর প্রশ্ন পাবলিকলি করে ওনার কাছ থেকে কিছু পাওয়া যাবে বলে মনে হয় না, এমনকি আনিসুল হকের কাছ থেকেও কিছু পাওয়া যাবে না। এটা একেবারেই আমাদের একটা হাইয়েস্ট পলিটিক্যাল ডিসিশন। এই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া, তারা ডিসাইড করতে হবে তারা দুদককে কার্যকর চান কিনা। আমি আপনাকে অনেস্টলি বলতেছি, আনিসুল হকের কিচ্ছু করার নাই, গোলাম রহমান সাহেবেরও কিছু করার নাই। তাদের যেটা কন্ট্রিবিউট করার আছে, তাদের অভিজ্ঞতার আলোকে তারা বলতে পারবেন যে কোথায় কোথায় এটা, তাও পাবলিকলি কতটা পারবেন সেটা ডিফিকাল্ট। আমরা যদি এটা ওয়ার্কশপ করি, এটা যদি প্রচারিত না হয়, ইন্টারনালি আমরা আলোচনা করে জানতে পারবো যে কোথায় কোথায় সমস্যাগুলি আছে এবং এগুলি সমাধানের জন্য কি কি করা। যেমন কতগুলি বিষয় আবার এখানে আছে আলোচনা করা যায়, যেমন আনিস ভাই বললেন না যে আমার সমস্যাগুলি আছে এবং এগুলি সমাধানের জন্য কি কি করা। যেমন কতগুলি বিষয় আবার এখানে আছে আলোচনা করা যায়, যেমন আনিস ভাই বললেন না যে আমাদের বিচার ব্যবস্থার ওই যে একটা ছোট 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 মানে যেটা করে মামলাকে ফাস্ট্রেট করার জন্য এরকম বহু কিছু করা যায় এবং সময় ক্ষেপণ করার জন্য আমাদের এক্সিস্টিং এবং এটা প্রচলিত ব্যবস্থা, এটা কিন্তু আসলেই আসামির অধিকার। আসলে শুধু আসামির না, এটা দুই পক্ষ থেকেই হয় বিভিন্ন কারণে, এটা কৌশলগত। মামলা মোকদ্দমা যত হয় আইনে, তার চাইতে বেশি হয় কৌশলে। কৌশল মানে এটা কোন কোর্টে নিয়ে কখন তুললে কি পাওয়া যাবে, এগুলি একটা বিরাট আলাপ আলোচনার বিষয় হয়।
যে এটা কাকে নিয়ে, এটা কি ব্যারিস্টার তাপসকে নিয়ে সামনে দাঁড় করানো হবে, নাকি ওই কোর্টে রকনউদ্দিন মাহমুদকে নিয়ে গেলে হয়, নাকি রফিকুল হককে কোথায় নিলে সবচেয়ে কার্যকর হবে। এগুলি কিন্তু আইনের সাথে কোনো সম্পর্ক নাই, এগুলি অন্যান্য বিষয়। তা আমার মনে হয় যে এইগুলির সমাধান একটা আছে, আলাপ আলোচনা করে। তাও কে, ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া রাজি হইতে হবে যে আমরা এই দুদকের মামলাগুলির ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম করে একটা সময়সীমার মধ্যে, কারণ আমরা এগুলো সকলে জানি যে জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড, আবার জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। তো মাঝামাঝি একটা কিছু করার তো তাগিদ এই শিক্ষার মধ্যেই আমাদের আছে। আমার এটাই মনে হয় যে এটা দুদক আমাদেরকে ইমপ্রেস করতে পারে না, এটা হলো মূল কথা। গত 4 বছরে করতে পারে নাই, বরং গোলাম রহমান সাহেবের কিছু কান্নাকাটি আপনি যখন উপস্থাপনায় বলছেন না, উনি শুরু করলেন এই যে নখদন্তহীন বলে, বা শুরু করার পর থেকে উনি কিন্তু এটা নিয়ে ব্যাপক ওই সেমিনার টেমিনারে যাচ্ছিলেন এবং বলছিলেন যে এইভাবে হয় না হয় না হয় না। আমার মনে হয় ওইটাও একটা ভালো রোল ছিল, মানে লোকজনকে উনি দেখাতে পারছিলেন তার অসহায়ত্বটা, তার তো নিজে থেকে, মানে উনি নিজে নিজে তো ওইটাকে নখদন্ত গ্রো করে দিতে পারছিলেন না। তা আমার মনে হয় যে ওই রোলটা বরং বেটার ছিল। যেটা হয়েছে এই ইয়ের ক্ষেত্রে, ওয়ার্ল্ড ব্যাংকের মামলার ক্ষেত্রে আমার অবজারভেশনটা হচ্ছে যে এখানে আমাদের কাছে, মানুষের কাছে পারসেপশনে এটা, মানে আমি বলবো যে ধরাশায়ী হয়েছে দুদক, যে দুদক যেন নিজে থেকে কাজ করছে না। এটার একটি কারণ অন্তত আমি এখানে বলতে পারি। আমি এটা বুঝি না যে আমার ব্যাপারে যদি একটা অভিযোগ ওঠে, এটার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের দিকে তাকায় থাকতে হবে কেন তদন্ত করার জন্য। আমি এটা এখন পর্যন্ত বুঝি নাই যে ওয়ার্ল্ড ব্যাংক ওই তথ্যপত্র দিতে হবে, এসএনসি লাভানের ওখানে কি হয়েছে সেই তথ্য দিলে তারা তদন্ত করবে। কেন আমরা তদন্ত করে ওই দিকে অগ্রসর হতে পারবো না কেন? আমরা তো অন্তত পক্ষে অভিযোগগুলি জানতে পারছি যে অমুক অমুক এত % করে পাওয়ার চেষ্টা করেছিল। যে কথাটা বললেন যে গোলাম রহমান সাহেব, যদি অধিকতর তদন্তে আবুল হোসেন সাহেবের ইনভলভমেন্ট ছিল কিনা সেটা হয়তো পাওয়া যাবে। তো এই অধিকতর তদন্তটা কতদিনে এই অধিকতর তদন্ত করতে লাগে, ততদিনে কেন হয় নাই? আমরা প্রথম শোনার পর থেকে কত মাস গেল, এটা এই তদন্ত আমরা কেন করতে পারলাম না? তাকে তো আমরা মুক্তিও দিতে আমার পারতাম। মনে হয় যে আমি যদি একটু এক সেকেন্ড যোগ করি, এখানে খুব আমার কাছে খুব, আপনি যেটা বললেন খুব হাস্যস্কর পজিশন, যে ওয়ার্ল্ড ব্যাংক তো প্রমাণ করতে পারে নাই। এবার আমি থানায় গিয়ে অভিযোগ করলাম কালকে রাতে আমার বাসায় চুরি হয়েছে। এখন থানার কাজ হলো, মানে আমি হয়তো বলতে পারি যে এও আমি সন্দেহ করছি, থানার কাজ হলো তদন্ত করে ওই চোরকে ধরা। আমি 1 সপ্তাহ পরে গেলাম, থানা বলে কই আপনি তো আমাকে কোনো সাক্ষী প্রমাণ দেন কে চুরি করেছে। এখন ব্যাপারটা ওইটা হয়ে দাঁড়িয়েছে। এখানে আমি একটু বলি, এইখানে আমার একটু বক্তব্য আনিস ভাই, আমাদের একটা ইয়াদ নিতে হবে, যে বিরতি নিতে হবে। তাহলে আমাকে পরে বলবেন। হ্যাঁ, বিরতির পর আপনি বলবেন। তার আগে আমি একটু জনাব গোলাম রহমানের কাছে একটু বলে রাখি যে জনাব গোলাম রহমান, আপনি জনাব নাইমুল ইসলাম খান যেটি বলছিলেন যে সর্বোচ্চ পর্যায়ে, মানে আমাদের যদি বিরোধী দলের নেত্রী এবং প্রধানমন্ত্রী যদি সিদ্ধান্ত না নেন দুদককে কিভাবে কার্যকর করা হবে কি হবে না, সেটা না হলে দুদক কখনোই কার্যকর হবে না। যদিও আজকে আপনি আপনার বক্তব্যে বলেছেন যে আপনার কোনো সিদ্ধান্ত নিতেই আসলে 2 মিনিটের বেশি লাগে না এবং আপনি কখনোই কোনো চাপ অনুভব করেন নাই। আমরা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে জনাব আনিসুল হককে শুনে আপনাকে একটু শুনবো। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব আনিসুল হক, আপনি বলছিলেন। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওনারা বলছিলেন যে ওয়ার্ল্ড ব্যাংকের কথা, বিশ্ব ব্যাংকের কথা, যে বিশ্ব ব্যাংকের দিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে উইথ ডিউ রেসপেক্ট, ব্যাপারটা হচ্ছে যে বিশ্ব ব্যাংকের কাছে তাকিয়ে থাকে না। প্রথম হচ্ছে যে যখন খবরের কাগজে দুদক কখন আসলো, খবরের কাগজে আপনার একটা খবর বেরোলো যে পদ্মা ব্রিজের কনসালটেন্ট সার্ভিস, কনসালটেন্ট সুপারভিশনের যে কাজটা, সেটা দেওয়ার ব্যাপারে একটা দুর্নীতি হয়েছে। তখনই কিন্তু সুমোটো অ্যান্টি কারাপশন কমিশন অনুসন্ধান করার শুরু করেছে। এর মধ্যে আবার মেইন ব্রিজ কন্ট্রাক্টরের একটা কমপ্লেন আসলো যে সেখানেও দুর্নীতি হয়েছে। তখন সেটাও সুমোটো শুরু করা হয়েছে, সেটা শেষ হয়েছে, সেখানে দুর্নীতি পাওয়া যায় নাই। আর এটা যখন শুরু হয়েছে তারপরে ওয়ার্ল্ড ব্যাংক থেকে একটা রেফারেল এসছে যে আমরা তোমাদেরকে তথ্য দিব,
আমরা এই তো আমাদের কাছে তথ্য আছে যে এখানে দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে। তখন আমি যতদূর জানি যে অনেকেই বলেছেন যে দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে, এটা কোনো অপরাধ না, এরকম কথা এসছে এবং এটা আমার গায়ে ফেলার চেষ্টা করা হয়েছে। আমি কোনোদিন এরকম কথা বলি নাই। তারপরে এইটা যখন অনুসন্ধান করা হচ্ছে, তখন ওয়ার্ল্ড ব্যাংক জুন মাসে এসে বললেন যে গত বছরে যে দেখেন আপনারা অনুসন্ধান করবেন, আমরা সব কিছু দেখব। অনুসন্ধান কে করবে, ইনভেস্টিগেশন কে করবে, কাকে চার্জশিট দেওয়া হবে, সব আমরা বলে দিব। দ্যাটস এক্স্যাক্টলি what they have said. I've got the proposal. The proposal that they had given, I have got it with me. So তখন আমরা বললাম যে ভাই এইটা করলে পরে আমাদের কোর্টে তো কেস টিকবে না, কারণ আইনের মধ্যে তো এটা নাই, আমাদেরকে তো ইন্ডিপেন্ডেন্টলি করতে হবে। তখন ওরা বলল যে না, এটা যদি না করেন, ইফ ইউ রিমেম্বার 29শে জুন ওনারা ক্যান্সেল করে দিল, ঋণটা ক্যান্সেল করে দিল। তারপরে আবার ওনারা ফিরে আসলেন। তখন ওনারা, আমি কিন্তু তো ওই সময়ও বলেছিলাম যে দেখেন আপনারা যেহেতু নালিশি প্রতিষ্ঠান, আপনারা তথ্য উপাত্তেও দিবেন, আমরা গ্রহণ করব। আপনাদেরকে বোঝানোর জন্য যে এটা ঠিক মতো চলছে কি চলছে না, ইউ হ্যাভ এ প্যানেল, আই ডোন্ট মাইন্ড, কিন্তু ইফ দে ডিকটেট টু আওয়ার ইনভেস্টিগেটরস, তাহলে আইনে এটা টিকবে না। তখন ওনারা পরের বার যখন আসলেন, তখন ওনারা স্বীকার করলেন যে ঠিক আছে। আমি বললাম সব কিছু দেখেন। প্রথম কথা, আমি ওকাম্পো সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে গোলাম রহমান সাহেব আমার সাক্ষী, যে আচ্ছা আমরা যেই সব জিনিসে এগ্রি করছি সেটা বলেন, সেটা আগে ঠিক হোক, তারপরে ডিসএগ্রিমেন্ট কি কি সেগুলি করব। তো এগ্রিমেন্টের মধ্যে দেখেন, আমি ওকাম্পো সাহেবকে জিজ্ঞাসা করলাম যে হ্যাজ এনি মানি চেঞ্জড হ্যান্ডস, কোনো টাকা পয়সার লেনদেন হয়েছে? উনি পরিষ্কার আমাকে বললেন নো। দ্বিতীয় কথা আমরা বললাম যে দেখেন আপনারা যে তথ্য উপাত্ত দিয়েছেন, এর বেশি আর কিছু আপনাদের আছে? বলেন না। আমি বললাম যে এই যদি হয় তাহলে পরে আপনি এই তিনটা, মন্ত্রীর বিরুদ্ধে কি অপরাধ? মন্ত্রীর বিরুদ্ধে অপরাধ হচ্ছে উনি বলেছেন যে কাইসার সাহেব যখন ওনার সাথে দেখা করেছেন, কাইসার সাহেব এসএনসি ল্যাভেলিনের কথা খুব ভালো ভালো বলেছেন। আরেকজন এক মোস্তফা সাহেব, যিনি আমেরিকার বাসিন্দা হয়ে গেছেন এখন, আর কানাডায় গিয়ে বলেছেন আমি এসিসিকে সব মিথ্যা কথা বলেছি। তো তিনি বলেছেন যে আপনারা ঢাকায় আসেন তাড়াতাড়ি, আর টপ গাই একজন সাদা ক্যানাডিয়ান দেখতে চায়। এই হচ্ছে। আর 29, ইফ আই এম নট রং, 29শে মে মন্ত্রীর সাথে মন্ত্রীর অন্যান্য সেক্রেটারি এবং অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে রমেশ শাহ, কেভিন ওয়ালেস, মোহাম্মদ মোস্তফা দেখা করেছে, আরো দুইজন দেখা করেছে। এতে দেখেন অভিযোগটা কিসের? অভিযোগটা হচ্ছে দুর্নীতির ষড়যন্ত্র, দুর্নীতি করার জন্য ষড়যন্ত্র। এর মধ্যে আমরা কোথায় পাই দুর্নীতি করার ষড়যন্ত্র? আমরা ওইটা দুর্নীতি ষড়যন্ত্রটা এরকম পাই যে এটা কাকতালা মনে হতে পারে যে 29 তারিখে এই মিটিং এর পর 19 তারিখে তারা আসলে কাজটা অ্যাওয়ার্ডেড হয়ে গেছে। নো এগেইন ব্যাপারটা হচ্ছে যে না কাজ অ্যাওয়ার্ড হয় নাই, এটা সুপারিশ করেছে। না ব্যাপারটা আমি লাইনটা পড়ি, তাহলে আমি বলে নেই, বিকজ আই নো দ্য ফ্যাক্টস নাও। ব্যাপারটা হচ্ছে যে হ্যালক্রো ফার্স্ট হয়েছিল, এসএনসি ল্যাভেলিন সেকেন্ড হয়েছিল, রেন্ডাল বলে একটা ইউকে কোম্পানি সেটা থার্ড হয়েছিল। আমি যা বলছি দ্যাট ইজ ডকুমেন্টেড, দ্যাট উইল বি প্রুফ। আমি আপনাদের বলে দিই। তারপরে কি হইলো? তারপরে ওখানে পাঠানো হইলো। ওখানে যে যখন পাঠানো হয়েছিল, কেউ একটা কমপ্লেইন করেছে যে হ্যালক্রো ফার্স্ট। তখন ওরা বলল যে সিভি ভেরিফিকেশন করো। সিভি ভেরিফিকেশনে পয়েন্ট কমানো হয়েছে। সিভি ভেরিফিকেশনে কি দেখা গেল? আমি বলে দেই। দেখা গেল যে একজন ইঞ্জিনিয়ার মনিরুদ্দিন আহমেদ, হ্যাঁ, একজন যে মার্ক পেয়েছে সেইটার থেকে তার মার্কটা 0 করা হলো। আবার আরেকজন দেখা গেল এসএনসি ল্যাভেলিন এবং হ্যালক্রোর দুইজন এই ফলস সিভি দিয়েছিল। The tender should have been cancelled at that very point. এবং সেটা ক্যান্সেল করা হয় নাই। আপনি এজাহারে লিখেছেন অতঃপর 19/6/2011 তারিখে যে মিটিংটির কথা আপনি 29 তারিখে বলেছিলেন, যথাযথভাবে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া সত্ত্বেও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এসএনসি লাভালিনের অনুকূলে কার্যাদেশ দেওয়ার সুপারিশ করে। পয়েন্টস বেশি, সো তাদেরকে বলা হয়েছে। জনাব গোলাম রহমান, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইছিলাম যে এই আমাদের প্যানেলিস্টরা বলছিলেন
যে সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারকরা ঠিক না করলে আসলে দুদককে কখনো স্বাধীনভাবে কার্যকর হতে দিলাম। যে এই আমাদের প্যানেলিস্টরা বলছিলেন যে সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারকরা ঠিক না করলে আসলে দুদককে কখনো স্বাধীনভাবে কার্যকর হতে দেখা যাবে না। এই সম্পর্কে আপনার একটু মন্তব্য শুনুন। আমি আমার মতামত হলো, যদি আইনি কাঠামোটা আপনার সঠিক হয় আর মামলার যে দীর্ঘসূত্রিতা এটা দূর করা যায়, তাহলে দুদকের এফেক্টিভনেস কারো ইচ্ছা বা অনিচ্ছার উপরে নির্ভর করবে না। আমাদের রাজনীতি যে নেতৃবর্গ আছেন তাদের যে কমিটমেন্ট দুর্নীতি দূর করার, সেইটার প্রমাণ তারা দিতে পারেন যথাযথ আইন প্রণয়নের মাধ্যমে। যদি আইন সঠিক থাকে এবং যারা এই আইনকে বাস্তবায়ন করবে তারা যদি নিরপেক্ষ এবং সাহসিকতার সাথে আইনটি ইমপ্লিমেন্ট করার সচেষ্ট হয়, তাহলে আমাদের রাজনীতির ব্যক্তিবর্গের কে কি ইচ্ছা করলেন তার উপরে তার থেকে কিছুই হেরফের হবে না। এই 4 বছরে কি তারা সচেষ্ট ছিলেন দুদককে কার্যকর করার ক্ষেত্রে? আপনি যেভাবে সচেষ্ট করার কথা বলছিলেন আর কি। না, আমাদের যে আইন, দুর্নীতি দমন কমিশন আইন 2004, এটা একটি ভালো আইন, কিন্তু এর কিছু অস্পষ্টতা ছিল, কিছু অসম্পূর্ণতা আছে। কিছু অস্পষ্টতা উচ্চ আদালতের রায়ে দূর হয়েছে। আইনটিকে আরো শক্তিশালী করার জন্য কিছু প্রস্তাব দুর্নীতি দমন কমিশন থেকে সরকারকে নিকট পেশ করা হয়েছিল, এবং এটি করা হলে তারপরে এটি কার্যকর বেশি একটা হতো। লম্বা ইতিহাস। জি, সে এখন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি আইনটির সংশোধনের একটা চূড়ান্ত সুপারিশ করেছে। জনাব গোলাম রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। করেছে। আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে এই আমি যোগ দেওয়ার জন্য। একটু জি, বুঝতে চাই জি। যে একদিন ধরে খালি শুনে আসছে যে আইনে দুর্বলতা জি। কোথায়, কোন ধারায়, কোন উপধারায়, এটা কখনো আমি এখনো বুঝতে পারলাম না। যে উনি কাজ করেছেন, ওর বাস্তব অভিজ্ঞতা আছে। উনি অবশ্য বলছেন যে এটা সুপারিশ আছে এবং সেই এখানে কিন্তু অনুযায়ী কি মানে কোনটা সংসদীয় একটা কমিটিতে ধারা সেটা আমরা তাহলে হয়তো বুঝতে পারবো যে বাইরে থেকে যারা, যে উনি যে বলছেন যে কোনটা মানে এটা 22 ধারায় আছে না 28 ধারায় আছে, কথা আমি জানি না। একটু আরেকটা একবার কথা, আমার বললে ওই তো সুবিধা হতো। বক্তব্যটা কিন্তু উনি আসলে সমর্থনই করেছেন। উনি কিন্তু ওনার প্রথম অংশে বলেছেন যে যদি আমাদের নেতা নেত্রীরা কিছু আইনি সংস্কার করে দেয় তাহলে ওই দ্বিতীয়টার ইররিলেভেন্ট হয়ে যাবে, তখন আর ওদের প্রভাবের ব্যাপারটা থাকবে না। মানে দ্যাট ইজ ট্রু। এবং যেটা এখন পর্যন্ত যেহেতু এটা করা হয়নি সেটা irrelevant। তো আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতি নেওয়ার পরে এই আইনের ধারাটা নিয়ে যে প্রশ্ন ডক্টর স্বাধীন মালিক আপনি তুলছিলেন সেটি যদি আরো একটু বিস্তারিতভাবে বলেন, এবং নাইম ভাই বলার পরে যদি একটু আবার আনিসুল হক সাহেব যদি একটু আবার ইয়ে করেন। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব গোলাম রহমান, ডক্টর শাহদিন মালিক একটি কথা বলছিলেন যে আইনের কোন ধারাগুলি বা ধারাটি পরিবর্তন করলে দুদক আরো ভালোভাবে কাজ করতে পারবে, একটু যদি আপনি বলতেন। আমি দুই একটা এক্সাম্পল দিতে চাই। যেমন এখন যখন আমরা ইনকোয়ারি বা অনুসন্ধান বা তদন্ত করি, তখন ব্যাংক থেকে তথ্য সংগ্রহ করা অথবা ট্যাক্স অথরিটির কাছ থেকে তথ্য সংগ্রহ করা অনেক সময় দূর হয়ে পড়ে, কারণ এইসব সংস্থার নিজস্ব আইন আছে। তারা সেই সব আইন দেখায় দুদককে তথ্য দিতে অস্বীকৃতি অনেক ক্ষেত্রে জানান। এইটা আর কি একটা প্রতিবন্ধকতা। আবার ধরেন যে অনেক সময় দেখা যায় দুদকের বিরুদ্ধে দুদকের কোনো মামলার প্রতিকার চেয়ে যদি কেউ আর কি একটা আইনি কার্যক্রম শুরু করে, সেখানে দুদককে পক্ষভুক্ত করা হয় না।
পক্ষভুক্ত দুদককে দুদকের অজ্ঞাতেই হয়তো সিদ্ধান্ত হয়ে যায়। এই ধরনের আরো অনেক 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 এক্সাম্পল আছে, সব আর কি তো এই স্বল্প সময় বলা সম্ভব না। জনাব গোলাম রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর স্বাধীন মালিক, আপনি নিশ্চয়ই সেকেন্ডটা যেটা আমি জি। ট্রায়াল কোর্টে কি হয় জানি না, বাট আমি হাইকোর্টে মামলা করেছি যে দুদকের বিরুদ্ধে মামলা করতে হলে দুদককে অবশ্যই তো খবর দিতে হয়। অন্তত আমি যতগুলি মামলা করেছি, মানে দু একটা মামলাতে হয়েছে যে আমি প্রথমে জানতাম না যে দুদককে পার্টি করতে হয়, তো জাজ সাহেব ফিরিয়ে দিয়েছে, যেটা হয় নাই দুদককে, মানে দুদককেও বিবাদী করেন। তো এখন ট্রায়াল করে মানে হাইকোর্টে অন্তত দুদককে না জানিয়ে, দুদককে আমার মামলার কপি সার্ভ না করে কোনো মামলা করা যায় বলে আমার তো মনে হয় না। না, এইটা কিন্তু ছিল। কারণ হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে ক্রিমিনাল কেস, যেটা ফৌজদারি মামলা করলে সরকার হচ্ছে আপনার বাদীপক্ষ, ইনফরমেন্ট যেই থাকুক সরকারের উপরে এই রেসপন্সিবিলিটিটা হয় যে যেহেতু ইনফরমেন্ট একটা কমপ্লেন করেছে, সরকার বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে আপনার মামলা লড়ে। সেই ক্ষেত্রে হাইকোর্টে যখনই কোনো মামলা করা হয়, স্টেটকে পার্টি করতে হয়। এটা নিয়ে কিন্তু আমরা সত্যি সত্যি একটা অসুবিধায় পড়েছিলাম যে অ্যান্টি কারাপশন কমিশনকে পার্টি করার হতো না। মানে তা আমরা বলার পরেও আমাদেরকে বলা হতো যে আইনের প্রভিশন নাই আপনাদেরকে পার্টি করা। তখন এখন কিন্তু সেটা আবার চেঞ্জ হয়েছে। এখন ওনারা বলেছেন যে না, দুদককে পার্টি করতে হবে। কারণ আমরা তখন বলেছিলাম যে অ্যান্টি কারাপশন কমিশনের মামলা, অ্যান্টি কারাপশন কমিশন ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি। তো সেই ক্ষেত্রে স্টেটের সাথেও তো আমাদের গন্ডগোল হতে পারে, কারণ আমরা সরকারের লোকের বিরুদ্ধে আমরা মামলা করতে পারি, তখন তো স্টেট আমাদের পক্ষে কথা বলবে না। এই সব আর্গুমেন্টের পরে এখন একটা অর্ডার আছে, আইনে কিন্তু নাই। এখন হাইকোর্ট কিন্তু আমাদেরকে অ্যাকোমোডেট করেছেন, যেটা স্বাধীন ভাই বলছেন। জি জি, আইনের ক্ষেত্রে এটা আপনি নতুন দুর্নীতি দমন কমিশনকে বা নতুন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কে নিয়োগ হবেন সেই প্রসঙ্গে বলতে চাচ্ছিলেন যে কিভাবে নিয়োগ হবে, কে নিয়োগ হবেন। আইন আছে যদিও না, আইনের যেই কমিটির কথা, সার্চ কমিটির কথা বলা হচ্ছে, কালকে না পরশু দেখলাম যে সার্চ কমিটি হয়েছেন, ওই হাসান ফয়েজ সিদ্দিকী সাহেব আপিল বিভাগের মাননীয় বিচারপতিকে নিয়ে, এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান আছেন, হাইকোর্টের একজন বিচারপতি আছেন, তারপরে বোধহয় কন্ট্রোলার অডিটর জেনারেল আছেন, এবং শেষ অবসরপ্রাপ্ত ক্যাবিনেট সেক্রেটারি। অতএব খুব মানে নিঃসন্দেহে হাই লেভেল কমিটি, কোনো সন্দেহ নাই, এবং যোগ্য কমিটি। আমাদের এখানে যতই হাই লেভেল কমিটি আমরা এগুলি বাই ডিস্টিংশন পজিশন বলি, বেসিক্যালি এগুলি আমাদের এখনো ওইগুলি রাজনৈতিক ইশারা, ইঙ্গিত, আগ্রহ, পছন্দ, এগুলির দিকেই আমরা অধিকাংশ সময় থাকি। তো এই জন্যই, এবং আমাদের এতক্ষণের আলোচনাও কিন্তু আলোচনা এটাই হচ্ছে যে কিছু সংস্কার আনতে হবে আসলে আইনটার মধ্যে নানানভাবে। কিন্তু এই সংস্কারগুলো যেমন একটা ক্ষতিকর সংস্কার হয় নাই, এটা আনিস ভাই বলছিলেন স্টুডিও অনুষ্ঠান যখন বিরতি চলছিল তখন, যে এটা মাননীয় প্রধানমন্ত্রীরই আন্তরিক আগ্রহে এই পশ্চাৎ অপসরণ হয় নাই। তো এটা তো খুবই খুশির কথা। কিন্তু আমাদের তো সামনে এগোনোরও প্রশ্ন আছে। মানে আমাদেরকে, আমরা 1/11-এর সময় দুদক যেভাবে আবির্ভূত হয়েছিল সেটা যেমন সাধারণভাবে চাই না, কিন্তু আমরা আবার চাই যে এটা একটা ইমপ্রেসিভ পারফরমেন্স রাখতে পারে, এটার ইন্টিগ্রিটি সেরকম হয় যে লোকে এটাকে সারাক্ষণ রাজনৈতিক নেতা নেত্রীর সাথে রিলেট করে ভাববেন না, এবং এই সরকারের পরিচালনার সময় সরকারের লোকজনের ব্যাপারে তারা যে 2-4টা মামলা করে দৃষ্টি আকর্ষণ করবে, এই জিনিসগুলি হবে অনলি যদি আসলে আমাদের নেতা নেত্রীরাই সিদ্ধান্ত নেন যে আমরা আসলে দুদককে শক্তিশালী করব। এবং এটা আসলে মূল সিদ্ধান্তটা হবে যে আমরা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সে সত্যি সত্যি বিশ্বাস করি। আমি একটু যদি ওই যে কমিটির ব্যাপারে যেটা বলছিলাম, আমার মনে হয় একটা স্বচ্ছতার ব্যাপার। যদি কমিটি বসে ওনারা একটা শর্ট লিস্ট করেন, ঠিক আছে, আমরা কথাবার্তা বলে এই 5 জনকে আমরা এখন ফাইনাল কনসিডারেশন করছি, এবং আমার মনে হয় যে আমরা নাগরিক হিসাবে আমাদের জানার অধিকার আছে যে এই 5 জনকে ওনারা শর্টলিস্ট কেন করলেন, কার কি কি যোগ্যতা আছে। মানে একদম আমি যেটা কোনো মতে চাইবো না সরকারের পত্রিকায় দেখব যে গতকাল এই কমিটি অমুক 2 জনের নাম মাননীয় রাষ্ট্রপতির কাছে প্রেরণ করেছেন। এইটা যদি হয় তাহলে বলবো যেটা আমরা এখনো সম্পূর্ণ মধ্যযুগীয় ওই একটা, আপনি যেটা বললেন আকারে ইঙ্গিতের ওর পর্যায়ে রয়ে গেছি।
আমি চাইবো যে ডেফিনেটলি কমিটি বসে অন্তত 5-7 যেটাই হোক, প্রথম বিবৃতি হবে, আমরা এই 5-7জনকে এখন আমরা সিরিয়াসলি কনসিডার করছি, এদের মধ্যে থেকে যাচাই বাছাই করে 2জনকে পাঠাবো, এবং এই 5 বা 7 বা 10 কেন করছি, কিসের ভিত্তিতে করছি, ওনাদের অতীত অভিজ্ঞতা কি, ওনাদের দুর্নীতির ব্যাপারে কি অবদান আছে, এইটা না করে যদি ওইটা বললাম যে 2জনের নাম পাঠিয়েছি আর তারপরে দেখলাম যে পরের দিন রাষ্ট্রপতি একজনকে করে ফেলছে, তাহলে আমি ধরে নিব যে আমাদের রাষ্ট্র নিঃসন্দেহে এবং এই কমিটি সহ তারা কেউই চান না যে এই দেশের দুর্নীতি দূর হোক। আর দুর্নীতি দূর হওয়া না চাওয়া মানে কিন্তু দেশের উন্নতি হোক এটা চান না। দুর্নীতি আছে, দেশের উন্নতি হয়েছে, এটা এরকম উদাহরণ গত 50 বছরে কোনো দেশের নাই। জাপানের প্রধানমন্ত্রীরা দুর্নীতি না, করে, দুই একটা মানে 200টা দেশের মধ্যে দুই একটা করে এক্সেপশন থাকতে পারে। এই কথাটার সাথে আমি একমত পুরোপুরি না। আমরা বরং জাপানের প্রধানমন্ত্রীরা দুর্নীতি না, করে, দুই একটা মানে 200টা দেশের মধ্যে দুই একটা করে এক্সেপশন থাকতে পারে। এই কথাটার সাথে আমি একমত পুরোপুরি না। আমরা বরং মালয়েশিয়া সহ যে সমস্ত দেশের উন্নতির উদাহরণ দেই, তারা দুর্নীতি ছাড়া উন্নতি করতে পেরেছে। মালয়েশিয়ার অন্তত এক্সাম্পল, দুই চারটা এক্সাম্পল আছে। কিন্তু আমাদের যে আপনার ওই এসেন্সটার সাথে আমরা আনিস ভাই, আপনি নিশ্চয়ই বলবেন, আমাদের একজন দর্শক একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নটা একটু করি এবং তারপর একটা বিরতি নিই, তারপর আপনি বলবেন। দর্শক প্রশ্ন করেছেন হচ্ছে এরকম: বর্তমান সরকার ক্ষমতা আসার পর 111 সময় দুদকের করা 315টি মামলা খারিজ করা হয়েছে, কিন্তু এর প্রায় সবই সরকার দলীয় আওয়ামী লীগ নেতাদের, বিরোধী দলীয় নেতাদের মামলাগুলো খারিজ হয় নাই। এই বিষয়ে সরকারি দলের অবস্থান পরিষ্কার। দুদক বা আপনার অবস্থান কি সেটা জানতে চেয়েছেন একাধিক দর্শক, সেজন্য আমি নাম বললাম না, মানে মোটামুটি ভাবে প্রশ্নটা আমার কাছে এরকম ভাবেই ছাপা হয়ে এসেছে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে এটা শুনবো। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে জনগণ ছিল দুটি প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে যে 111 সময় দুদকের করা 315টি মামলা যেগুলি খারিজ হয়েছে তার বেশিরভাগই সরকার দলীয় কর্মী নেতাদের কিনা, আর সার্চ কমিটির মাধ্যমে বা যেভাবে হোক দুদকের চেয়ারম্যান নিয়োগ সম্পর্কে বা প্রথমটার কথা বলি। প্রথমটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে 315 জনের মামলা খারিজ হয়েছে, এটা ঠিক। আপনারা জানেন না যে কি বলে 2007 থেকেই হাইকোর্টের একটা অ্যাটিটিউডই ডিফারেন্ট ছিল, ওটা নিয়ে আমি আর আলাপ করতে চাই না এখন। ব্যাপারটা হচ্ছে যে 315 জনের মধ্যে সবাই সরকার দলীয়, এটা কিন্তু ঠিক না। বিএনপির নেতা, অনেক নেতা আছেন যাদের মামলাও এই 315 জন যে খারিজ হয়েছে এটার মধ্যে পড়ে। দুজনের কথা কি আপনার মনে পড়ে? হ্যাঁ, আমার ইয়ের পর মীর নাসির সাহেবের মামলা, তারপরে আপনার এই লবি সাহেবের মামলা, এগুলো সব খারিজ হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন, যে আমি ওনার সাথে একমত। ব্যাপারটা হচ্ছে যে এই যে নিয়োগ প্রক্রিয়াটা, দেখেন আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনার অ্যান্টি করাপশন কমিশন ইজ এন ইন্ডিপেন্ডেন্ট বডি, এবং অ্যান্টি করাপশন কমিশন অন্যান্য দেশে, আমি হংকংয়ে গেছি, ইটস এ ভেরি পাওয়ারফুল কমিশন। এই পাওয়ারফুল কমিশনের যে নিয়োগ, বিশেষ করে কমিশনারদেরকে, এই নিয়োগটা স্বচ্ছ হওয়া উচিত। এই নিয়োগটা অন হোয়াট কনসিডারেশন হচ্ছে, কাকে কাকে আপনি কনসিডার করছেন, সেইটা অন্তত পক্ষে জনগণের জানা উচিত। জনগণ জানলে যেটা হবে সেটা হচ্ছে যে ওই যেই ব্যক্তিগুলি নমিনেটেড হয়েছেন তাদের ব্যাপারে একটা আলাপ আলোচনা হবে। আপনারা এরকম আমাদেরকে টকশোতে ডাকবেন, আমরা বলবো যে লোক এরকম লোক, এইটা হচ্ছে ওপিনিয়ন ফর্মুলেশনের একটা পথ। তখন যারা যিনি নিয়োগ দেন, মহামান্য রাষ্ট্রপতি, তিনি বলবেন যে জনগণের কাছে এই লোকটা গ্রহণযোগ্য, এই লোকটার এই ক্রেডেনশিয়ালস আছে, তাকে নিয়োগ দেওয়াটাই বেটার। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আমার মনে হয়, এবং যারা এই প্রথাটা যদি চালু হয়, যারা এই নিয়োগ পেতে যাচ্ছেন, তারাও কিন্তু অ্যাবাউট দেয়ার লাইফ দে উইল বি ভেরি কেয়ারফুল যে আমি তো ওইখানে যেতে পারি, সেই জন্য। সো আমি মনে করি যে ওনাদের অ্যানাউন্স করা উচিত যে এরা 4 জন ক্যান্ডিডেট, আমরা এদেরকে কনসিডার করছি, তারপরে লেট আস সি হোয়াট হ্যাপেন্স। আপনার মতামত? আমার মনে হয় যে এটাই, এবং এইগুলি আসলে আমরা তখনই পাবো যখন সর্বোচ্চ রাজনৈতিক সিদ্ধান্তটার অনুকূলে আসবে। আর একটা জিনিস আমরা যখন এখানে আলোচনা করছি যে দুদকের সীমাবদ্ধতা ইত্যাদি, কিন্তু আমাদের এইটুকু আবার এখানে একটু হইলেও উল্লেখ করা দরকার যে আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ের উন্নতি আমরা হয়তো দেখছি না বা পাচ্ছি না, কিন্তু একেবারেই কোনো প্রোগ্রেস নাই, সেটা বলা ঠিক হবে না। এই জন্য যে দুদক তো এখন একটা আলোচনার বিষয়, দুদক কখনো কখনো তারা বিভিন্ন বিষয় নিয়ে সামনে আসার চেষ্টা করছে। এমনকি আমি যখন বলেছিলাম গোলাম রহমান সাহেবের নিয়োগের পরে প্রায় বছর দেড়েক
উনি যে সভা সমিতিতে গিয়ে দুদকের জন্য কান্নাকাটি করেছেন যে দুদককে নখদন্তহীন করা ঠিক হবে না, আমার মনে হয়, এবং সেটা কাজও হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সেটা তো হতে দেন নাই। আমার মনে হয় যে এটা শুধু স্পিড আপ করার ব্যাপার। যেমন এখন যে যখন আমরা নিয়োগের বিষয়গুলি নিয়ে আলোচনা করব, কতটা স্বচ্ছভাবে হবে শেষ পর্যন্ত আমরা জানি না, কিন্তু এই আলাপ আলোচনাগুলি যদি হতে থাকে একটা সময় আমরা হয়তো দ্রুততর করার চেষ্টা করতে পারবো। ডক্টর স্বাধীন মালিক, আপনার কাছ থেকে যদি শুনি শেষ, সেটাই রাজনৈতিক সদিচ্ছাটা কি আসলে মানে রাজনৈতিক কেন সদিচ্ছা, হ্যাঁ। কেন আসবে, মানে এর তো অসুবিধাজনক রাজনীতিবিদদের জন্য। সেটাই আমি বলছি, সদিচ্ছা ছাড়াও একটা লোক যদি দক্ষ হয়, আত্মসম্মান বোধ হয়, থাকে, শক্ত মানুষ হয়, হ্যাঁ, রাজনৈতিক সামর্থ্য থাকলে কাজ অনেক সোজা হয়। কিন্তু রাজনৈতিক সামর্থ্য না থাকলেও একটা লোকের যদি হুজুর হুজুর করার টেন্ডেন্সি না থাকে, কাজ করতে পারলো না, হেঁটে চলে গেল, ওইরকম যদি আমরা একজন চেয়ারম্যান পেতাম তাহলে কিন্তু রাজনীতিবিদরাও এরপরে নাক গলাতে 3 বার চিন্তা করতো। আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা কেউ পদে একবার পেলে ওই পদ যে কোনো মূল্যেই হোক একেবারে শেষ দিন পর্যন্ত আঁকড়ে কামড়ে ঝুলে ধরে থাকি। কেউ মানে কাজ করতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে, চলে যেতে পারি নাই। আমাদের কিন্তু গত 40 বছর ইতিহাসে পদ ছাড়ার ইতিহাসটা নজির খুবই নাই। কম, নজির খুবই কম। তো যেটা হোক, মানে হ্যাঁ, রাজনীতির দিকটা আছে, কিন্তু আমি মনে করি যে এই পদে যে নিয়োগ পাবেন তার আত্মমর্যাদা যদি থাকে, দক্ষতা যদি থাকে, সততা, ইচ্ছা যদি থাকে, তাহলে রাজনৈতিক বাধা নিশ্চয়ই থাকবে, কিন্তু এটা মোকাবেলা করা অত কঠিন হবে না। আনিস ভাই, আপনি কি মনে করেন শক্ত লোক? আমার কথা একটাই, সেটা হচ্ছে যে অ্যান্টি করাপশন কমিশনকে যদি জনগণ সাপোর্ট করে এবং ইন্টারেস্ট নেয় এটার ব্যাপারে, তাহলে পরে এই যে রাজনৈতিক সদিচ্ছার কথা বলছেন, এটা আসতে বাধ্য। না ভাই, আপনি কি মনে করেন জনগণের সাপোর্টটা জনগণ কিভাবে দেখাবে? জনগণের সাপোর্ট দেখানোর এইভাবে আসলে কোনো সুযোগ নাই, কিন্তু আমরা মনে করি যে এখানে হয়তো সিভিল সোসাইটির একটা প্রেসার ক্রিয়েট করার ব্যাপার আছে। কিন্তু স্বাধীন ভাইও যে কথাটা বললেন, শেষ পর্যন্ত কিন্তু এই যে একটা ইন্টিগ্রেটেড লোক প্রসেস যে সিলেক্টেড হয়ে আসবে, এটাও তো রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আমরা হবে কিভাবে? আমার এই জন্য আমি গোড়াতে দেখছি যে হোয়াট এভার উই ওয়ান্ট ইমপ্রুভমেন্ট, এটা আসলে শেষ পর্যন্ত চূড়ান্ত রাজনৈতিক নেতৃত্বের ইচ্ছার উপর নির্ভর না, করে। আমি আবারও আপনাকে জিজ্ঞেস করছি, রাজনৈতিক নেতৃত্বের ওই ইচ্ছাটা কেন হবে? এটা তো ওদের বিপক্ষে যাবে। না, ইউ আর ভেরি রাইট, কিন্তু রাজনৈতিক এইটা নানান কারণে দেশের রাজনৈতিক নেতৃত্ব কখনো কখনো তারা চায়, তারা তো অমরত্ব চায়, তারা চায় যে আমি অনেক করেছি, এবার একটু কিছু দিয়ে দেয়, করে তো। আমাদের যখন সেনা প্রধান নিয়োগ হয় আমরা দেখি তো কি কনসিডারেশন কাজ করে। কিছুক্ষণ আগে আনিস ভাই আমরা আলোচনা করেছি যে এই দুর্নীতি দমন কমিশনকে নখদন্তহীন করার যে আমলাতান্ত্রিক প্রয়াস, সেটা তো গণতান্ত্রিক নেত্রী শেখ হাসিনা হতে দেন নাই। সুতরাং এগুলি তো কন্ট্রিবিউশন হয়, তাহলে উনি কেন করেছেন সেটা? আমি মনে করি যে তাদের মধ্যে সেই রকম শুভবুদ্ধি কখনো না কখনো আসবে, সেটা তাড়াতাড়ি আসলে ভালো হয়। আমারও মনে হয় যে আমরা আশা করবো যে সেটা তাড়াতাড়ি আসবে। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।